শ্রীলেখা দেবী সংসারে দুই বৌমা মিলি ও মিতা, দুই ছেলে অঞ্জন এবং কাঞ্চন এবং নাতনি মিলি। তার স্বামী জগদীশবাবু বছরখানেক আগেই মারা গেছেন। তার বার্ষিকী করার পর তিনি তার ছবি নিয়ে বসে বসে পুরনো দিনের কথা মনে করছিলেন। তুমি বেঁচে থাকতে থাকতে এই বাড়িটা করে দিয়ে গেছিলে বলে আজ ছেলে বউ নাতনিকে নিয়ে আমরা এতটা নিশ্চিন্ত হয়ে থাকতে পারছি। আর যাই হোক, আমার ছেলেদেরকে নতুন বাড়ি তৈরির কথা তো চিন্তা করতে হবে না। তুমি যথেষ্ট তোমার কর্তব্য করে গেছো গো, তাই আমি তোমার উপরে খুব সন্তুষ্ট। ঠিক এমন সময় বড় বৌমা মিলি ঘরের ভেতরে চা নিয়ে আসে আর বলে, আপনার মনে হয় আমরা সারা জীবন এই বাড়িতে কাটাতে পারবো? বাড়িটা একেবারে পুরনো মডেলের, আর রুমগুলো খুব ছোট ছোট। আজকালকার দিনে এত ছোট ছোট ঘরের বাড়িতে থাকা সম্ভব নাকি? দুটো ফার্নিচার বাড়ির মধ্যে রাখলেই বাড়িটা পুরো গোডাউন বলে মনে হচ্ছে। আমি তো কাল আপনার ছেলেকে বলেই দিয়েছি, আমরা এবছরই বাড়িটাকে ভেঙে নতুন করে তৈরি করব। আমি এই বাড়িতে না হলে থাকতেই পারবো না। বোমা, নতুন বাড়ি তৈরি করা কি মুখের কথা? তাছাড়া এই বাড়িটা মাত্র 30 বছর হয়েছে। এই বাড়িতে সব না 1 নম্বর উপকরণ দিয়ে তৈরি হয়েছে। 100 বছরের গ্যারেন্টি আছে। দেখুন মা, 100 বছরের গ্যারেন্টি আছে বলে তো আমাদেরকে 100 বছর এখানেই কাটাতে হবে তার কোনো মানে নেই। আমার বাবার বাড়ি কত নতুন মডেলের। তাছাড়া আমার বান্ধবী, ওদের বাড়িগুলো দেখলেও লোভ হয়। আমাদের বাড়ি এরকম বলে আমি কাউকে বাড়িতে ডাকতেই পারি না। জানেন আপনি এসে ওরা কত রকমের হাসি মজা করবে। মা, আপনি টাকা পয়সার কথা কেন বলছেন? বাবা রিটায়ার হওয়ার পর সমস্ত টাকা আপনার অ্যাকাউন্টে জমা রয়েছে। তাছাড়া আপনার ছেলেরা বাড়িতে সমস্ত টাকা তো আপনার কাছেই জমা রাখে। ওই টাকাগুলো নিয়ে না আমরা 4-5 কামরা সুন্দর একটা বাড়ি অবশ্যই বানিয়ে নিতে পারবো। সে তো পারবো বোমা, কিন্তু আমি ভেবেছিলাম এই টাকাটা থাকলে তোমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি হবে। এখন যদি বাড়িতে টাকা নষ্ট করো, তাহলে হুট করে টাকার প্রয়োজন পড়লে তখন কি করবে বলো তো? সবকিছু তো ভেবে চিন্তে করতে হবে নাকি? মা, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ এখনো অনেক বাকি আছে। তাছাড়া আপনার ছেলেরা রোজগার করছে, তারা নিশ্চয়ই তাদের সন্তানের কথা চিন্তা ভাবনা করবে। আপনি এখন এসব কথা ভেবে টাকাগুলো জমিয়ে রাখছেন তো, তারপর দেখা যাবে টাকাগুলো কোনো কাজেই লাগলো না, তারপর বাড়িটাও তৈরি হলো না। আপনার জীবন তো এই বাড়িতেই কেটে গেছে, কিন্তু আমরা এখানে কাটাতে পারবো না। এরপর মিলি এবং মিতা সব সময় তার শাশুড়িকে বাড়ি তৈরির কথা বলতে থাকে। কিছুদিন পর শ্রীলেখা দেবী তাদের জেদের কাছে হার মেনে যান এবং বাড়ি তৈরি করতে রাজি হয়ে যান। বাড়ি তৈরির কাজ শুরু হয় এবং দুই বৌমা খুব খুশি হয়। বাড়িতে মার্বেল টাইলস, মডিউলার কিচেন, সুন্দর বাথরুম, সব প্ল্যান অনুযায়ী পারফেক্ট হচ্ছিল। এরই মাঝে একদিন মিতার বান্ধবী মনিকা তাকে তার বাড়ির অনুষ্ঠানে নিমন্ত্রণ করে। দিদি, আজকে তো মার্বেল পাথরের কাজ হবে। বাড়িতে সেরকম কোনো ঝামেলাই নেই। এই মিস্ত্রিগুলো তো নিজের বাড়ি থেকে খাবার আনে, আমাদের কোনো পরিশ্রম করতেই হয় না। চলো না আজ মিতার বাড়িতে গিয়ে ঘুরে আসি। বড় মার্কেটের উপরে নতুন বাড়ি করেছে, আমরা গিয়ে একবার দেখে আসবো ওরা কেমন বাড়ি তৈরি করেছে। ঠিক আছে চলো, এমনিতেও আমার সেরকম কোনো কাজ নেই এখানে, ঘন্টাখানে গিয়ে ঘুরে আসতেই পারি আমরা। এই বলে তারা দুই যা মিলে মনিকার বাড়িতে ঘুরতে যায়। বাড়িতে ঢুকেই তারা অবাক চোখে সারা বাড়ি ঘুরে ঘুরে দেখতে শুরু করে। আসলে বাড়িটা এতই সুন্দর ছিল যে তারা নিজেদের চোখ ফেরাতে পারছিল না। মনিকাকে ডেকে তারা বলে, হ্যাঁ রে মনিকা, তুই এত সুন্দর বাড়ি কোনো ডিজাইনারকে দিয়ে বানিয়েছিস? এই বাড়িটা দেখে তো মনেই হচ্ছে না যে কোনো সাধারণ প্ল্যানের বাড়ি বানানো হয়েছে। নিশ্চয়ই কোনো প্রফেশনালকে লাগিয়েছিলিস। প্রফেশনালি বটে, আসলে আমার বাড়ির প্ল্যানার হচ্ছে আমার ভাই। মনিকার কথা শুনে দুই যা খুব অবাক হয়, কারণ এই সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। তখন মনিকা তাদের মুখের অবস্থা দেখে হেসে ফেলে আর বলে, প্রফেশনালি বটে, আসলে আমার বাড়ির প্ল্যানার হচ্ছে আমার এআই। মনিকার কথা শুনে দুই যা খুব অবাক হয়ে যায়, কারণ এই সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। তখন মনিকা তাদের মুখের অবস্থা দেখে হেসে ফেলে আর বলে, আরে বাবা, এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটি একটি ফোনের অ্যাপ, একটা মানুষের থেকে 4 গুণ বেশি বুদ্ধি আর ক্ষমতা ধরে। আমি সেখান থেকেই না আমার বাড়ির প্ল্যান নিয়েছি। যে কোনো মোবাইলে এআই ইনস্টল করা যায় আর সেখানে সমস্ত রকমের সমস্যার সমাধান পাওয়া যায়। এই শোনো না, আমাদের ফোনেও এই অ্যাপটা ডাউনলোড করে সেটিং করে দাও না গো। আমরাও বাড়ি বানাচ্ছি, তাই যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমরাও এখান থেকে আইডিয়া নিতে পারবো। মনিকা তাদের দুই জায়ের ফোনে এআই অ্যাপ ডাউনলোড করে দেয়। এরপর তারা দুজনেই বাড়ি ফিরে আসে এবং বাড়ির প্ল্যান দেখতে শুরু করে। দুদিন তারা সারাক্ষণ ফোনের মধ্যে বাড়ির প্ল্যান দেখে এবং তৃতীয় দিন তাদের স্বামীকে ডেকে বলে, এই শোনো না, আমাদের বেডরুমটা না আমার একদম পছন্দ হচ্ছে না, আর ডাইনিংটাও না খুব একটা অ্যাট্রাকটিভ নয়। এই দুটো প্ল্যান চেঞ্জ করতে হবে। তুমি কি বলছো চেঞ্জ করতে হবে? মানে সবকিছুই তো দুই জায়ের প্ল্যান মতো হচ্ছে।
এখন আবার চেঞ্জ করার কথা বলছো কেন? আচ্ছা এখন কে মাথায় প্ল্যানটা দিল শুনি? আরে বাবা, একটা স্মার্ট প্ল্যানার পেয়েছি। দেখো, আমাকে এআই এই প্ল্যানটা দিয়েছে। আমরা যদি এভাবে বাড়িটা তৈরি করি আর বেডরুমের ডেকোরেশনটাও যদি এভাবে করি, তাহলে সেটা বেশ ভালো হবে। এই প্লিজ তুমি এই দুটোকে চেঞ্জ করে দাও না, বাড়িতে এখনো কমপ্লিট হয়নি। প্লিজ আমার জন্য এটুকু করো। আচ্ছা ঠিক আছে, কাজটা বন্ধ রাখো। আমি বিকালে মিস্ত্রিদেরকে তোমার প্ল্যান অনুযায়ী নতুন করে সবকিছু করতে বলবো। এভাবে অঞ্জনকে দিয়ে বেডরুম এবং ডাইনিং এর প্ল্যান চেঞ্জ করায়। ওদিকে কাঞ্চন বাথরুম এবং রান্নাঘরের প্ল্যান চেঞ্জ করে। এ সবকিছু দেখে শ্রীলেখা দেবী বিরক্ত হয়ে বলেন, এই তোরা কি করছিসটা কি রে? এটা কি কোনো সোলার বাড়ি যখন যা ইচ্ছা করছিস? এত টাকা খরচ করে পুরো বাড়িটা করলি, তার উপর আবার সব ভাঙা শুরু করেছিস। কত টাকা খরচ হচ্ছে আর নষ্ট হচ্ছে সে সম্পর্কে তোদের কোনো ধারণা আছে? আমার ব্যাংকে আর মাত্র 3 লাখ টাকা পড়ে রয়েছে, তাতে আর কতটুকু কাজ হবে শুনি? মা, আজকাল ব্যাংকে না খুব সহজে লোন পাওয়া যায়। ব্যাংক থেকে আমরা কিছু টাকা লোন নিয়ে নেব, তারপর মাসে মাসে সেগুলো শোধ করে দিলেই তো হয়ে যাবে। তবে বাড়ি যেন মনের মতো সুন্দর হয়, কারণ বাড়িটা তো একবারই হবে না। কিছুদিনের মধ্যে তারা ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়ে বাড়ি তৈরি কমপ্লিট করে। বাড়ির কাজ সমস্ত এআই দেখে ডেকোরেট করা হয়, কিন্তু ডেকোরেশন কারোরই পছন্দ হয় না। মা, আমাদের বেডরুমের কালারটা একদম ভালো না, আর ডাইনিং এর স্পেসটা খুব ছোট হয়ে গেছে। আমি ভালো করে ওখানে খেলতেও পারি না। আগের ডাইনিংটা তো কত ভালো ছিল। ভালো তো ছিল, কিন্তু এআই তো আমাদেরকে এই ডিজাইনটা বললো। এটা অনেক বেশি স্মার্ট ডিজাইন মা। আমাদের হয়তো ভালো লাগছে না, কিন্তু বাইরের লোককে বেশ ভালো লাগবে। মা, আমরা বাড়িতে থাকবো, আমাদের ভালো লাগলেই তো হলো। আমাদের যদি সুবিধা না হয় আর বাইরের লোক ভালো বললে তাতে আমাদের কি? তুই দেখছি তো আজকাল বড্ড বেশি কথা বলতে শিখেছিস। তাড়াতাড়ি খাওয়া শেষ কর, তারপর পড়াশোনা শুরু কর। মা, তুমি সারাদিন রাতে ফোনে খালি বাড়ির প্ল্যানই দেখে যাচ্ছ। এখন তো বাড়ি কমপ্লিট হয়ে গেছে, এবার তুমি আমার হোমওয়ার্ক গুলো করিয়ে দাও। আগের সপ্তাহে মিস আমাকে খুব বকেছিল। আমি কিন্তু বাবাকে সব বলে দেব, তুমি আমাকে একদম পড়াচ্ছ না। আরে বাবা, সেজন্য তো তোকে একটা টিউশন মাস্টার দিয়েছি। তুই আমার কাছে কেন ঝামেলা করছিস বলতো? যা পড়ার আছে তার কাছে গিয়ে পড়ে নিবি। কিন্তু মা, তুমি তো আগে আমাকে পড়াতে, এখন কেন টিচারকে দিয়ে পড়াচ্ছ? আমার তো তোমার কাছে পড়তে ইচ্ছে হয় বলো। রিঙ্কি, তুই বড় হচ্ছিস মা, এবার আর আমার কাছে পড়লে হবে না। আর তুই খাচ্ছিস না কেন বলতো? কখন থেকে তোকে এই খাবারটা দিয়েছি, এখনো তো অর্ধেকের বেশি পড়ে রয়েছে। মা, এই খাবারটা খেতে একদম ভালো লাগছে না। তুমি আমার জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই করে এনে দাও না। দাঁড়া, আমি দেখছি 8 বছরের মেয়েদেরকে কি খাওয়ানো যায়। এআই আমাকে সব বলে দেবে। মা, আমি কি খাবো সেটা তো আমি বলবো, এআই তোমাকে আমার কি করে টেস্ট বলবে? এই তুই চুপ কর। এআই এর কাছে উত্তর নেই না এমন কোনো প্রশ্নই হয় না। তুই 2 মিনিট দাঁড়া না, আমি দেখছি তো কি কি খাবারের অ্যাডভাইস আছে। এই তো এআই বলছে 8 বছরের মেয়েদেরকে সেদ্ধ সবজি স্যালাড করে দিতে হয়, আর তার সঙ্গে ওটস। এই বলে মিলি রিঙ্কির জন্য স্যালাড এবং ওটস নিয়ে আসে, যা দেখে রিঙ্কি কান্নাকাটি শুরু করে এবং না খেয়ে সেখান থেকে উঠে যায়। এভাবে বাড়ির 2 বৌমা সারাক্ষণ এআই নিয়ে পড়ে থাকতো এবং বাড়ির যাবতীয় কাজকর্ম ফোন দেখেই করার চেষ্টা করত। শাশুড়ির প্রেসক্রিপশন আগে এআই কে দেখানো হয়, তারপর ওষুধ আনানোর ব্যবস্থা হয়। বৌমা, এবার আবার কোমরের ব্যথার ওষুধটা আনাওনি নাকি? আমার কোমরে খুব ব্যথা বেড়েছে, ওষুধটা না খেলে কমবে না। মা, আমি আপনার প্রেসক্রিপশন না এআই কে দেখিয়েছিলাম, কিন্তু এআই বলছে যে ব্যথার ওষুধ খাওয়া শরীরের পক্ষে খুব ক্ষতিকারক, তাই ওটা আজকে থেকে বন্ধ আপনার। আরে বাবা, আমি ব্যথায় মরে যাচ্ছি আর তুমি ফোন দেখে আমার ব্যথার ওষুধ বন্ধ করে দিচ্ছ? ব্যথার ওষুধ তো আমাকে ডাক্তার দিয়েছিল, আমি তো আর নিজে নিজে খেতাম না। তাহলে কেন বন্ধ করলে তুমি? মা, আপনি জানেন না, এসব ডাক্তারের থেকে না এআই এর বুদ্ধি অনেক বেশি, তাই যা কিছু করতে হয় না সব এআই কে জিজ্ঞাসা করেই করতে হয়। এভাবেই তারা দুজনে শ্বশুরবাড়ির সবার জীবন অতিষ্ঠ করে তুলেছিল। এমনই একদিন রিঙ্কি স্কুল থেকে গার্জেন কল হয় এবং রিঙ্কি বাড়িতে এসে কান্নাকাটি করতে করতে তার মাকে ও দিদাকে সমস্ত কথা বলে। দেখলে তো মা, তোমার জন্য আমার গার্জেন কল হয়েছে। আমি তোমাকে বারবার বলেছিলাম আমাকে পড়াতে, কিন্তু তুমি আমাকে পড়ালে না। টিউশন টিচার তো শুধু মেইন সাবজেক্ট গুলো করিয়ে চলে যায়, জিকে আর ভ্যালু এডুকেশন করাই না। সাবজেক্ট গুলোতে আমি ফেল করেছি, তাই টিচার আমাকে গার্জেন কল করিয়েছে। সব তোমার জন্য হয়েছে মা, সব তোমার জন্য আর তোমার ওই স্টুপিড এআই এর জন্য। তুমি সারাদিন ফোন নিয়ে পড়ে থাকো, আমাকে একটুকু গুরুত্ব দাও না।
শাশুড়ি এবং ছোট মেয়ের কাছে নিজের নামে এত বড় অভিযোগ মিলি কিছুতেই সহ্য করতে পারে না এবং রিঙ্কিকে মারধর করা শুরু করে। কোনো রকম ভাবে সবাই মিলে রিঙ্কিকে সেখান থেকে নিয়ে যায় এবং চুপ করাতে শুরু করে। রিঙ্কি কান্না করতে করতে থেমে যায় এবং ঘরে শুয়ে পড়ে। ঘুম থেকে উঠে সে তারপর মায়ের ফোন নিয়ে আসে এবং এআই কে জিজ্ঞাসা করে, হ্যালো এআই, আমার মা আজকে আমাকে বিনা কারণে মেরেছে। আমার বয়স 8 বছর। 8 বছরের বাচ্চাকে যদি মা বিনা কারণে মারে তাহলে বাচ্চার কি করা উচিত? সঙ্গে সঙ্গে রিঙ্কি এআই এর কাছে উত্তর পায় এবং প্রায় ঘন্টা 2 পর শ্রীলেখা দেবীর বাড়ির কলিং বেলের শব্দ হয়। তিনি গিয়ে দরজা খুলে দেখেন পুলিশ এসে দাঁড়িয়ে আছে এবং তার বড় বৌমাকে খুঁজছে। বলছি, আপনাদের বাড়িতে মিলি ব্যানার্জি কে আছেন? ওনাকে তাড়াতাড়ি ডাকুন, ওনার নামে এফআইআর আছে। আপনার কোথাও ভুল হচ্ছে। আমার নামে এফআইআর কে করবে? আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করেননি মানে? আপনারা 8 বছরের মেয়ের গায়ে হাত তুলেছেন। সে আমাদের ফোন করে কমপ্লেন করেছে। আপনাকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। পুলিশের কথা শুনে সবাই রিঙ্কির দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তখন রিঙ্কি বলে, হ্যাঁ, তুমি তো আমাকে মেরেছিলে আর আমি এআই কে জিজ্ঞাসা করেছিলাম এই রকম অবস্থায় কি করা উচিত। তখন এআই আমাকে এই সলিউশনটাই দিয়েছে। এই সময় পুলিশকে খবর দেওয়া উচিত, তারা জরুরি অ্যাকশন নেবে, আর আমি সেটাই করেছি। ব্যাস, এরপর থেকে মিলি এবং মিতার দারুণ শিক্ষা হয়। তারা পুলিশের কাছে ক্ষমা চেয়ে কোনো রকম করে সেইবারের মতো ছাড়া পায় এবং তারপর থেকে তারা ফোন থেকে এই এআই অ্যাপ ডিলিট করে দেয় আর কখনোই এআই আর ব্যবহার করত না এবং বাড়ির লোকজন সবাই মিলে 2 বউয়ের এই অত্যাচার থেকে মুক্তি পায় ও সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আকাশ তার মা রোহিণী দেবী এবং স্ত্রী সায়ন্তিকার সঙ্গে রঘুদেবপুর গ্রামে বাস করত। আকাশ খুবই সাদাসিধে এবং সরল প্রকৃতির মানুষ ছিল আর তাদের পরিবারে আকাশই একমাত্র রোজগারি ছিল। আকাশ একটি মুদিখানার দোকানে কাজ করত। এতে করে তাদের কোনো রকমে সংসার চলে যেত। আকাশ সাদাসিধে মানুষ হওয়ায় তাকে যে যেমন পারত ঠকিয়ে তার টাকা পয়সা কেড়ে নিত আর এতে করে কখনো কখনো তারা সমস্যাতেও পড়ত। এমনকি দোকান মালিকও আকাশকে ঠিকঠাকভাবে বেতন দিত না। এমনই একদিন আকাশ কাজ থেকে বাড়ি ফিরলে তার স্ত্রী সায়ন্তিকা বলে, কি গো, আজকে দোকান মালিক তোমাকে বেতনটা দিল? কদিন থেকেই তো আজ নয় কাল করছে। এদিকে সংসারে টানাটানিও শুরু হয়ে গেছে। প্রত্যেকবার এরকম করলে কি করে হবে বলো? হ্যাঁ সায়ন্তিকা, সে আমি জানি, কিন্তু এখন মালিক বলছে আমাকে নাকি বেতন দিয়ে দিয়েছে। তুমি বিশ্বাস করো সায়ন্তিকা, আমি সত্যিই বলছি, মালিক আমাকে একটাও টাকা দেয়নি। কি, মালিক টাকা দিয়ে দিয়েছে এরকম কথা বলেছে? আগে তবু কম হলেও টাকা দিত, এখন আবার টাকা দিয়ে দিয়েছি এত বড় মিথ্যে কথাও বলছে। চলো আজ আমি তোমার সাথে যাব, গিয়ে দোকান মালিকের সাথে কথা বলবো। এতে কিছুই হবে না সায়ন্তিকা, উল্টে ওরা তোমাকেই অপমান করবে আর আমি স্বামী হয়ে সেটা মেনে নিতে পারবো না। তার থেকে ভালো তুমি ওসব বাদ দাও আর এই কটা দিন একটু কষ্ট করেই চালিয়ে নাও। না, তা বললে হয় না, এটা তোমার পরিশ্রমের টাকা আর আমি সেটাকে এভাবে বিসর্জন দিতে পারবো না। আমি এখনই দোকান মালিকের কাছে যাব। আকাশের হাজার বোঝানো সত্ত্বেও সায়ন্তিকা সেদিন তার কোনো কথাতেই কর্ণপাত করে না। সে তখন আকাশকে নিয়ে দোকান মালিকের কাছে যায়। তখন, এই যে কেষ্ট, দেখ আজ আকাশ আবার নিজের বউকে সঙ্গে করেই নিয়ে এসেছে। তা আকাশ, তোর সঙ্গে তোর বউও কি এখানে কাজ করবে নাকি, যে ওকে সঙ্গে করে নিয়ে এসেছিস? না বাবু, আসলে আমি কাজের জন্য আসিনি, আমি অন্য ব্যাপারে এসেছিলাম। আপনি এখন দয়া করে কিছু মনে করবেন না। আমি বলছিলাম কি, আকাশের এই মাসের বেতনটা যদি আপনি দিয়ে দিতেন। কি, আকাশের বেতন? সে তো আমি অনেক আগেই দিয়ে দিয়েছি। দেখো এখন ও কোথায় খরচ করে ফেলেছে নাকি। ওর তো এমনিতেই ভুলো মন, আর এটা এখানে সকলেই জানে। কি কেষ্ট, আমি ঠিকই বলেছি তো? কিন্তু বাবু, অতগুলো টাকা ও ওইভাবে খরচ করতে পারে না, আর আমি ওকে যতটা জানি ও মিথ্যে কথা বলে না। আপনি একটু ভালো করে মনে করে দেখুন না, আমার মনে হচ্ছে আপনার কোথাও কিছু একটা ভুল হচ্ছে। এই একদম চুপ করো। তার মানে কি আমি মিথ্যে কথা বলছি নাকি? এটাই তুমি বলতে চাইছো, তাই তো? তবে শোনো, আমি এরকম লোক মোটেও নয়। আর হ্যাঁ, আজকের পর থেকে ও যেন এই দোকানে না কাজে আসে। যার জন্য আমাকে মিথ্যে চোরের অপবাদ শুনতে হবে, তাকে আমার ভিটেতেই আসতে হবে না, বুঝেছো? বাবু, আমি সেটা বলতে চাইনি। দয়া করে আপনি এটা করবেন না, আমাকে ক্ষমা করে দিন। আমারই ভুল, হয়তো ওই কোথায় খরচ করে ফেলেছে। দয়া করে ওকে কাজ থেকে বের করবেন না,
আমাদের সংসারে ও একমাত্র রোজগারি। এই গরিবদের উপরে দয়া করুন মালিক। এই এই চুপ করো, ঠিক আছে, অত কান্নাকাটি করে লাভ নেই। এখন তো আমি আবারও টাকা দিতে পারবো না। তা তোমরা চাইলে দোকান থেকে কিছু মাল মানে ওই সুজি আর ময়দা নিয়ে যেতে পারো, এর থেকে বেশি আমি আর কিছু করতে পারবো না। এভাবেই সেদিন দোকান মালিক কুণালবাবু বলেন। তার কথা শুনে সায়ন্তিকার তখন কোনোই উপায় ছিল না। ও সে তখন দোকান মালিকের কাছ থেকে হাত জোড় করে ক্ষমা চেয়ে ময়দা সুজিগুলো নিয়ে নিরাশ হয়েই সেখান থেকে বাড়ি ফিরে আসে। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন থেকে সংসারের এরকম টানাপোড়েন অবস্থা দেখে আকাশের মন খুবই খারাপ হয়ে যায় ও সে তখন নতুন কাজের খোঁজে বেরিয়ে পড়ে। এরপর সে তখন অন্যমনস্ক হয়েই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। ঠিক তখনই তার অজান্তেই একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এর ফলে আকাশ তার পায়ে খুবই চোট পায়। হে ঈশ্বর, আমাদের সঙ্গে কি হলো? একই সংসারে এরকম টানাপোড়েন অবস্থা, তার উপরে আকাশই আমাদের একমাত্র রোজগারি। এবারে আমাদের কি করে সংসার চলবে? মা, সায়ন্তিকা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি একটা অপদার্থ ছেলে। এখন তোমাদের খাওয়ানো পরানোর ক্ষমতাটুকুও আমার নেই। এভাবে বেঁচে থাকার থেকে আমার অ্যাক্সিডেন্টের প্রাণটাই চলে গেলেই ভালো হতো। আকাশ, এসব তুমি কি বলছো? এভাবে তুমি বলো না। তুমি দেখবে ঈশ্বর ঠিক কিছু একটা উপায় বের করে দেবে। আর মা, আপনি বেশি চিন্তা করবেন না, আমি কিছু একটা ব্যবস্থা করে নেব। আমি কালই কাজের সন্ধানে বেরোবো। সায়ন্তিকা এভাবে বললে আকাশ এবং রোহিণী দেবী একটু মনোবল পায়। পরের দিন সকালে সায়ন্তিকা কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। তারপর সে গ্রাম ছাড়িয়ে শহরের দিকে যায় এবং সেখানে একটি দোকানে গিয়ে বলে, দাদাবাবু, আপনাদের দোকানে আমাকে একটা কাজ দেবেন? আমি বড় অসহায়, অনেক দূর থেকে কাজের সন্ধানে এই শহরে এসেছি। বের হও বলছি এখান থেকে। কোথা থেকে ভিখারির দল এসে জোটে কি জানি, সকাল সকাল পুরো মেজাজটাই গরম করে দিল। দাদাবাবু, আমি ভিখিরি নয়, আমি কাজের সন্ধানে এখানে এসেছি। আপনাদের কিছু কাজ থাকলে আমাকে বলুন। না না, আমাদের কোনো কাজের লোক লাগবে না। আপনি এখন এখান থেকে আসতে পারেন। আমাদের দোকানে কাজ করার মতো আপনার কোনো যোগ্যতা নেই, বুঝেছেন? যান, এখান থেকে বেরিয়ে যান। এই বলে দোকানদারটি সায়ন্তিকাকে অপমান করেই সেখান থেকে বার করে দেয়। এরপর সায়ন্তিকা মনমরা করে সেখান থেকে বেরিয়ে আসে এবং আশেপাশে কাজের সন্ধান করতে থাকে। তারপর একটি হোটেলে যায়। সেখানে গিয়ে বলে, বাবু, আপনাদের হোটেলে কোনো কাজ পাওয়া যাবে? ওই মানে সাফ সাফাইয়ের কাজ হলেও তাতে কোনো অসুবিধা নেই। আমি সব রকমের কাজই পারি, রান্নাবান্না থেকে শুরু করে সাফ সাফাই, মাজা ঘষা, খাওয়ানো সবই পারি। আমি খুবই অসহায় বাবু, আমার একটা কাজের ভীষণ প্রয়োজন। হোটেল মালিকটি সায়ন্তিকার এরকম কথা শুনে মনে মনে ভাবে, আমার তো মনে হচ্ছে মেয়েটা গ্রাম থেকে এসেছে। দেখে তো চালাক চতুরও মনে হচ্ছে না। একে কিছু টাকার বিনিময়ে আজকের দিনটা খাটিয়ে নিলে কেমন হয়? আজ এমনিতেই অনেক কাস্টমার বেশি আছে। বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কাজ নিখুঁতভাবে করে দেব। আপনি আমাকে একটা সুযোগ দিন। ঠিক আছে, তুমি থালা বাসনগুলো মাঝামাঝি করে দিও। তোমার হাতের কাজ যদি ভালো লাগে তাহলে আমি তোমাকে কিছু টাকা দেব। এভাবেই হোটেল মালিকের সঙ্গে কথাবার্তা বলে সায়ন্তিকা কাজে লেগে পড়ে। সেদিন হোটেলে বড় বড় শেফরাও এসেছিলেন। তাদের মধ্যে সবথেকে বিখ্যাত শেফ রণধীর সিংও উপস্থিত ছিলেন। তিনি সব কিছুই প্রথম থেকে লক্ষ্য করছিলেন। এদিকে হোটেল মালিকটি সায়ন্তিকাকে দিয়ে হোটেলের সমস্ত মাজা ঘষা, সাফ সাফাইয়ের কাজ করিয়ে নেন। এমনকি সায়ন্তিকাকে দিয়ে হোটেলের কিছু রান্নাও করিয়ে নেন। কাজ শেষে সায়ন্তিকা হোটেল মালিকটিকে বলে, বাবু, আমার টাকাটা। কি, এখন তোকে টাকা দিতে হবে নাকি? আমি তো বলেছিলাম না যে আমার যদি পছন্দ হয় তবেই আমি টাকা দেব? তা তোর কাজ আমার মোটেও পছন্দ হয়নি, বুঝেছিস? সকলে তোর বিরুদ্ধে নালিশ জানাচ্ছে। আবার কেউ বলছে তোর হাতের রান্না বান্নাও ভালো হয়নি। এখন তুইই বল, তোকে কিভাবে আমি টাকা দেব? কিন্তু বাবু, আমি তো সব কিছুই ঠিকঠাক নিখুঁতভাবে করেছি। বাবু, আমার টাকাটা খুবই প্রয়োজন, দয়া করে আমার টাকাটা দিয়ে দিন। আমি বড়ই অসহায় গরিব মানুষ বাবু। এই যা তো, বেরিয়ে যা এখান থেকে। তোকে কাজে রাখাটাই আমার ভুল হয়েছিল। চত্বর সব কোথা থেকে উঠে আসে কে জানি। আমি প্রথমে যদি ম্যানেজারের কথা শুনতাম তাহলেই ভালো হতো। এভাবেই হোটেল মালিকটি তাকে সেখান থেকে বের করে দেয়। তখন শেফ রণধীর সিং সব কিছুই দেখে
এবং মনে মনে ভাবে, পৃথিবীতে এরকমও কত মানুষ আছে যারা উচ্চ শ্রেণীর মানুষের কাছে প্রতারিত হয়। না, আমাকে একটা কিছু ব্যবস্থা করতেই হবে। এই বলে রণধীর সিং বাইরে বেরিয়ে সায়ন্তিকার সাথে কথা বলে সমস্ত ঘটনাই শোনে এবং সায়ন্তিকাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে চায়। তখন সায়ন্তিকা বলে, বাবু, আমি গরিব হতে পারি কিন্তু ভিখিরি নয়। আমি পরিশ্রম করে টাকা রোজগার করতে চাই, ভিক্ষে করে নয়। এই বলে সায়ন্তিকা সেখান থেকে চলে যায়। তখন রণধীর সিং মনে মনে একটা পরিকল্পনা করে নেন এবং বেশ কয়েকদিন পর রণধীর সিং নিজের ভেষ বদলে সায়ন্তিকার বাড়ি যায় এবং গিয়ে বলেন, মা, কেউ আছেন বাড়িতে? আমাকে কিছু খেতে দেবেন? আমি বড়ই ক্ষুধার্ত। 1 সপ্তাহ হয়ে গেল আমার খাবার জোটেনি। দয়া করে কিছু খেতে দাও মা, ঈশ্বর তোমাদের মঙ্গল করবেন। এভাবেই চেঁচিয়ে চেঁচিয়ে বললে সায়ন্তিকা এবং রোহিণী দেবী বাইরে বেরিয়ে আসেন। এরপর অসহায় লোকটিকে ক্ষুধার্ত অবস্থায় দেখে রোহিণী দেবী বলেন, বৌমা, এখন কি করব? আমাদের ঘরে তো কিছুই খাবার নেই যে ওনাকে সাহায্য করব। আর এখন ওনাকে ফিরিয়ে দেওয়াটাও ঠিক হবে না, কারণ উনি ক্ষুধার্ত অবস্থায় আমাদের দরজা পর্যন্ত এসেছেন। মা, বলছিলাম কি, বাড়িতে কিছু খাবার নেই ঠিকই, কিন্তু ময়দার সুজি রয়েছে। আমি বরং একটু হালুয়া আর লুচি বানিয়ে নিই, ওনারও খাওয়া হয়ে যাবে আর আজকের দিনটা আমাদেরও খাওয়া হয়ে যাবে। তারপর ঈশ্বর আমাদের কিছু একটা ব্যবস্থা ঠিক করে দেবেন। হ্যাঁ বৌমা, বুদ্ধিটা কিন্তু তুমি ভালোই দিয়েছো। তুমি বরং তাই করো। বাবা, তুমি বাড়ির ভিতরে আসো, আমরা তোমার খাওয়ার ব্যবস্থা করছি। এই বলে রোহিণী দেবী ভিক্ষুকটিকে বাড়ির ভিতরে বসতে দেয় এবং কিছুক্ষণ সময় পর সায়ন্তিকা হালুয়া এবং লুচি বানিয়ে ক্ষুধার্ত ভিক্ষুকটিকে খেতে দেয়। ভিক্ষুকটি হালুয়া লুচি খেয়ে বলেন, বাহ, অসাধারণ, খুবই সুস্বাদু খেতে হয়েছে। এটা আপনি কোথা থেকে শিখেছেন? বাবা, এটা আমি শিখিনি, এটা আমি এমনিই বানিয়েছি। না, এমনি এমনি হয় না, তোমার হাতে সত্যি প্রতিভা আছে। আমি সেদিন ঠিকই ধরে নিয়েছিলাম যে তুমি অসাধারণ মানুষ। আমি এরকমই একজন মানুষকে খুঁজছিলাম। আসলে আমি ভিক্ষুক নয়, আমি শেফ রণধীর সিং। সেদিনও তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, তোমার হয়তো মনে নেই। স্যার, আপনি এখানে কিভাবে আর এরকম অবস্থাতেই বা কেন? আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সব কিছুই বুঝিয়ে বলছি। এভাবেই রণধীর স্যার সবকিছু বলতে থাকে। আসলে তিনি সেদিন বুঝে গিয়েছিলেন যে সায়ন্তিকাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করলে ও কিছুতেই সাহায্য নেবে না, আর এখন কাজের কথা বললেও ও ভাববে ওর উপরে দয়া করছি। তাই তিনি পরিকল্পনা করেই সায়ন্তিকার বাড়ির খোঁজ করে ভেষ বদলে নিজের পরিচয় গোপন করে সায়ন্তিকার বাড়িতে আসেন। সায়ন্তিকা, তোমার হাতের হালুয়া আমার খুবই ভালো লেগেছে। আর শুধু এটা আমারই নয়, তোমার হাতের হালুয়া সকলেরই ভালো লাগবে। এখন আমি তোমাকে আমার সঙ্গে কাজ করার অফার করছি। তুমি যদি আমার সঙ্গে কাজ করো তাহলে লোকজনের কাছে তোমার হালুয়ার তৈরি স্বাদ ছড়িয়ে দিতে পারবো, আর তুমি লাভবানও হবে। আর চিন্তা করো না, যা টাকা উঠবে, প্রফিট হবে, আমি তোমাকে ঠিকই বুঝে দেব। রণধীর সিং এর মুখে এরকম কথা শুনে সায়ন্তিকা এবং রোহিণী দেবী হতবাক হয়ে যান এবং তারা রণধীর সিং এর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর রণধীর সিং এর সঙ্গে কাজ করে সায়ন্তিকা কয়েকদিনের মধ্যেই হালুয়ার জন্য বিখ্যাত হয়ে যায়, যার ফলে সায়ন্তিকার পরিবারে টাকা পয়সার আর কোনোই সমস্যা থাকে না। এরপর তারা সকলে সুখে শান্তিতে হাসি খুশিতে বসবাস করতে থাকে।